হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভয়ঙ্কর সুন্দর দুইটি ঘটনা। আশা করছি ঘটনা দুটি আপনাদেরকে ভয়ের রাজ্যে নিয়ে হারিয়ে যাবে। তো প্রথমে আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্টোরি টেলার, আমাদের সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের রুস্তম জিনের আরো একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আর এরপরে আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার তৌফিক মাসুদ নামের এক ভাইয়ের স্টেশনের পিশাচ নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করছি সব মিলে আজকের রাতটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এছাড়াও আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনার সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের রুস্তম জিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই এবং শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার এবং তার পাশাপাশি ভূত আড্ডার এডিটর হিসেবে নিয়োজিত আছি। বাসা সাতক্ষীরা জেলা, কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। ঘটনার ভেতরে যাব তার আগে বলতে চাই, ইমরান ভাই, আমার লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর আপনারা নিশ্চয় জানেন আজ কার ঘটনা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, রুস্তম জিনের ঘটনা। আর এই রুস্তম জিন কিন্তু সাধারণ কোনো জিন না। রুস্তম জিন মানুষ এবং জিন দুইটার সংমিশ্রণ। এই কথা বলার কারণটা হলো, তার মা ছিল পরী আর তার বাবা একজন সাধারণ মানুষ। আর সেই কারণে রুস্তম জিন যেমন বুদ্ধিমান তেমনই শক্তিশালী জিন। এক কথায় বলা যায় রুস্তম মূলত জিন মানব। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, এবার মূল ঘটনায় ফিরি। বলছে রাব্বানি চাচা, আজ তোমাদের সাথে রুস্তম জিনের যেই ঘটনাটা বলতে যাচ্ছি, এই ঘটনাটা মন দিয়ে শুনবে, কারণ মন না দিয়ে শুনলে বুঝতে পারবে না। রাব্বানি চাচার কথায় আমি বলি, চাচা, আমরা মন দিয়েই শুনছি, আপনি আর দেরি না করে তাড়াতাড়ি ঘটনা বলা শুরু করেন তো। আমার কথা শুনে রাব্বানি চাচা একটা মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ বলছি, তাহলে শুনতে থাকো। আমি আজ তোমাদের যেই ঘটনাটা বলতে যাচ্ছি, এই ঘটনাটা আমি আব্দুর রাজ্জাক কবিরাজের কাছ থেকে যেমনভাবে শুনেছিলাম, আমি ঠিক এখান থেকে পুরো ঘটনাটা আব্দুল রাজ্জাক কবিরাজের মতোই তার ভাষাতেই তুলে ধরছে। বলছে আব্দুল রাজ্জাক কবিরাজ, রাব্বানি, আমি কিন্তু তোমার সাথে আগেও বলেছি, আমি এই গ্রামে ও গ্রামে ঘুরে ঘুরে মানুষের সমস্যার সমাধান করি। মানুষের কোনো বিপদ চোখের সামনে দেখতে পারি না, আমি সব সময় মানুষের ভালোটাই চাই। তো আমি আজ তোমার সাথে বলবো আমি কেমন করে প্রথমবারের মতো রুস্তম জিনকে দিয়ে 3টা শয়তান জিন আর তার সাথীদেরকে মেরেছিলাম। আজকে সেটাই বলবো। আসলে সত্যি বলতে আমি তখনও জানতাম না যে আমার ছেলে রুস্তম এতটা শক্তিশালী একটা জিন। যাক, সেসব কথা, এবার মূল ঘটনাটা বলি, তাহলে মন দিয়ে শুনতে থাকো। এটা অনেকদিন আগের কথা। আমি সে সময় ছিলাম সিদ্ধান্তপুর নামের একটা সুন্দর গ্রামে।
আমি সেই গ্রামে প্রায় 3 মাসের মতো ছিলাম। আমি প্রথম যেদিন সিদ্ধান্তপুরে গিয়েছিলাম, আমি রাতে থাকতাম ওই গ্রামের পাশে একটা পুকুরের পাড়ে, একটা বড় বটগাছের নিচে রাত থাকতে লাগলাম। ও, বলতে ভুলে গিয়েছি, আমি যেখানে থাকতাম তার কিছুটা দূরে একটা কবরস্থান ছিল। তো এবার মূল ঘটনাটা বলি। আমি সিদ্ধান্তপুরে যেদিন থেকে থাকতে শুরু করি, ঠিক সেদিন রাত থেকে একটা স্বপ্ন দেখি। আমি ওই বটগাছের নিচে ঘুমালে স্বপ্নে দেখি 3টা সাদা আলো আমার সামনে এসে, তারা 3টা মহিলার রূপ নিয়ে আমার সামনে এসে রাগান্বিত কণ্ঠে বলে, এই তুই কে রে? আমাদের জায়গায় এসে আমাদের ঘুম নষ্ট করে নিজে খুব আরামে ঘুমিয়ে আছিস? এখনো সময় আছে, ভালোই ভালোই বলছি, নিজের ভালো চাইলে এখান থেকে এখনই চলে যা, না হলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না রে, কেউ না। এটা বলে তারা একসাথে অনেক বিটগুটি হাসি আসতো। আমি মনে মনে তাদের দেখে অনেক ভয় পেতাম ঠিকই, কিন্তু আমি কখনোই তাদের বুঝতে দিতাম না। এমন করে পরপর 3 দিন কেটে যায়। আর আমি দিনের বেলাতে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতাম। সেটা হলো, আমি যখন দিনের বেলাতে বটগাছের নিচে বসে থাকতাম, তখন রাস্তা দিয়ে ওই গ্রামের মানুষ যাওয়া আসা করলে আমার দিকে তাকিয়ে থাকতো খুবই অবাক হয়ে। আমি ওসব দিকে তেমন একটা পাত্তা না দিয়ে নিজের মতো থাকতে লাগলাম। এমন করে 7 থেকে 8 দিন কেটে গেল কোনো সমস্যা ছাড়াই। একদিন দুপুরের দিকে আমি নামাজ শেষ করে বসে আছি, আর মনে মনে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি। হঠাৎ একটা ছেলে আমার সামনে এসে আমাকে বলে, আসসালামু আলাইকুম চাচা, আপনি কে? আর এই গাছের নিচে আপনি থাকেন, তা আপনার কোনো সমস্যা হয় না? তখন আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখি ছেলেটার বয়স আনুমানিক 21 কি 22 বছর হবে। তারপরে আমি ছেলেটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলি, ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, আমি আব্দুল রাজ্জাক। তুমি আমাকে চিনবে না, আমি তোমাদের এই গ্রামের কেউ না। আর তুমি যেন কি জিজ্ঞেস করেছিলে, আমার এখানে থাকতে কোনো সমস্যা হয় কি না? আমার এখানে থাকতে কোনো সমস্যা হয় না। তখন ছেলেটা আমতা আমতা করে বলে, চাচা, আপনাকে আমাদের গ্রামের সবাই পাগল মনে করে, তাই কেউ আপনার সাথে কথা বলতে আসে না। কিন্তু আপনার সাথে কথা বলার পরে আমি বুঝলাম আপনি আসলে কোনো পাগল না। কিন্তু চাচা, আমার মনে এখনো একটা প্রশ্ন, আমাদের গ্রামে এত জায়গা থাকতে আপনি এখানে থাকছেন কেন? আপনি কি বুঝতে পারছেন না এই জায়গাটা ভালো না? আমি নিজেও অবাক হয়ে যাই আপনাকে দেখে। আপনি এখানে এই 7-8 দিন কেমন করে রাত কাটাচ্ছেন? ছেলেটার কথা শুনে আমি বলি, বাবা, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তাই আমার জীবনের প্রতিও তেমন মায়া নেই। আর আমি এই জায়গাটাই কারণেই পছন্দ করেছি, কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি। আমার মানুষজনের ভিতরে থাকতে তেমন একটা ভালো লাগে না। আর এখানে আসার পরে আমার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। আমার কথা শুনে ছেলেটা বলে, চাচা, মনে কষ্ট নিয়েন না, আপনি আর এখানে একটা রাতও থাকবেন না। আপনার জীবন চলে যেতে পারে, আপনি আমার বাড়িতে চলেন। ছেলেটার কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। তারপরে আমি বলি, আমার জীবন চলে যাবে, আমি তোমার এই কথাটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো তো। আর আমি যদি মরেও যাই তারপরেও আমি এখান থেকে কারোর বাড়িতে গিয়ে থাকবো না। তখন ছেলেটা বলতে থাকে, চাচা, আপনি হয়তো জানেন না, আপনি এখন যেখানে আছেন এই জায়গায় কিছু শয়তান জিনেরা থাকে, আর তারা কোনো মানুষকে রাতে এখানে পেলে মেরে ফেলে। আর এর আগে এখানে যারা এসেছে তারা আর কখনো বেঁচে ফেরেনি। সকলে তাদের সবারই নিথর দেহটা এই বটগাছের নিচেই পড়ে থাকতে দেখা গেছে। তাই এখন আর আমাদের গ্রামের মানুষেরা কেউ ভুল করেও এই গাছটার দিকে আসে না। ছেলেটার কথা শুনে আমি 2টা জিনিস খুব ভালো করে বুঝতে পারি। প্রথমটা হলো, আমাকে দেখে এই গ্রামের মানুষ কেন অবাক হয়ে তাকিয়ে থাকে। এর কারণ হলো,
তারা আমাকে এই বটগাছতলায় থাকতে দেখতো, কিন্তু সকালে এসে তারা আবার আমাকে জীবিতও দেখতো, আর তাই অবাক হয়ে যেত। আর দ্বিতীয়টা হলো, আমি কেন বারবার ওই ৩টা শয়তানকে দেখতাম, আর তারা আমাকে এখান থেকে চলে যেতে বলতো কেন? কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেটা হলো, ওরা আমাকে এখান থেকে চলে যেতে বলছে কেন? ওরা সবার মতো আমাকে কেন মারতে পারছে না? আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা বলে, চাচা, কি হলো? কি ভাবছেন? এখনো সময় আছে, এখান থেকে চলে যান। তারপরে আমি একটু নড়ে চড়ে বসে বলি, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমি যাব কাল সকালে। আজ রাতটা আমি এখানে থাকবো। তখন ছেলেটা বলে, ঠিক আছে চাচা, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। এটা বলে ছেলেটা আমার সামনে থেকে চলে যায়। তারপরে আমি ভাবতে থাকি, এখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে? আর হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছি, সেই দিনটা ছিল রবিবার। আর তাই আমি রাতে এশার নামাজ পড়ে রুস্তমের জন্য অপেক্ষা করছিলাম, কারণ সে আমার সাথে প্রতি রবিবারে দেখা করতে আসতো। আমার ছেলে আমার সাথে দেখা করতে আসবে, তাই আমি তখনও ঘুমাইনি। তার জন্য অপেক্ষা করতে করতে রাত ১২টা পার হয়ে যায়। তারপরে হঠাৎ আমার নাকে আসে একটা মিষ্টি সুঘ্রাণ। তারপরেই আমার সারা শরীরে একটা শীতল বাতাস এসে লাগে। বাতাসটা আমার শরীরে লাগতেই আমার চোখ দুটো বন্ধ হয়ে যায়। আমি নিজের মনে কল্পনা করতে শুরু করি, আমি আকাশে ভেসে বেড়াচ্ছি। আমার পুরো দেহটা মাটি থেকে অনেক উপরে চলে গিয়েছে। কিছু সময় পরে আমার চোখ দুটো খুলে আমি দেখি একটা বেগুনি রঙের আলোক রশ্মি আমার দিকে এগিয়ে আসছে খুব দ্রুত। কিছু সময়ের ভেতরেই সেই বেগুনি রঙের আলোক রশ্মিটা আমার সামনে এসে একটা ছেলের রূপ নিল। তার গায়ে ছিল সাদা একটা জুব্বা পরা। আমি দেখি তার জুব্বাটা দিয়েও যেন বেগুনি আলো বের হচ্ছে। তারপরে হঠাৎ আমি তার মুখের দিকে তাকাই। তখন আমি হা হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছিল না। আমার ছেলে রুস্তম এতটা সুন্দর দেখতে ছিল, এতটা সুন্দর দেখতে ছিল, আমি ঠিক মুখে বলে বোঝাতে পারবো না। তার মুখের দিকে আমি একবার তাকালে আমার সব দুঃখ কষ্ট নিমিষেই ভুলে যেতাম। আমি তখনও হা হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার ছেলে রুস্তম আমাকে বলে, আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন আপনি? আজ আমার আসতে একটু দেরি হয়ে গেল। তার কথায় আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ আমি তখনও তার মুখের দিকেই তাকিয়েছিলাম। আমি কোনো রকম তার দিক থেকে নিজের চোখ সরাতে পারছিলাম না। কিছু সময় পার হওয়ার পরে রুস্তম আমাকে বলে, আব্বাজান, কি হয়েছে আপনার? তখন আমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে বলি, ও হা হা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আরে সমস্যা নেই, দেরি হলেও তুমি তো এসেছো, এটাই অনেক। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তখন রুস্তম জিন বলে, আলহামদুলিল্লাহ আব্বাজান, আমিও ভালো আছি। আব্বাজান, আপনি কষ্ট পেয়েন না। আমি কিছুদিন পর থেকে আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসব। আর আমি কতবার বলেছি আমার সাথে আমাদের রাজ্যে চলেন, কিন্তু আপনি তো এই পৃথিবী ছেড়ে যাবেনই না। আমি রুস্তমের কথার কোনো উত্তর না দিয়ে এক মনে ওই 3 শয়তান জিনেদের কথা ভাবতে থাকি। তখন রুস্তম আমাকে বলে, আব্বাজান, কি হয়েছে আপনার? আপনাকে আজ এমন দেখাচ্ছে কেন? দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছেন। আপনার কি কোনো সমস্যা হয়েছে? তখন আমি রুস্তমকে বলি, তেমন কিছু না। আসলে আমি এই 8 দিনের মতো এই বটগাছটার নিচে আছি, কিন্তু প্রতিদিন রাতে 3টা শয়তান আমাকে অনেক বিরক্ত করে। আর এই গ্রামের একটা ছেলের কাছ থেকে শুনেছি, এই গাছের নিচে রাতের বেলায় একা কেউ আসলে নাকি তাদের মরদেহ পাওয়া যায় পরের দিন। এই বিষয়টা নিয়ে ভাবছি। আমার কথা শুনে রুস্তম তখন বলে,
আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমাকে আগে কেন ডাকেননি? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি দেখছি। এটা বলে রুস্তম আমার সামনে দাঁড়িয়ে কিছু একটা পরে, তারপরে শরীর থেকে বেগুনি রঙের আলোক রশ্মি ছেড়ে দিল। কিছু সময় পরে এমন একটা কাজ ঘটে গেল যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখি আমার স্বপ্নে দেখা সেই 3টা শয়তান বেগুনি রঙের আলোক রশ্মির ভেতর বন্দি অবস্থায় আমাদের দিকে আসছে। তারা ছাড়া পাওয়ার জন্য ছটফট ছটফট করছে, কিন্তু তারা কিছুতেই সেখান থেকে বের হতে পারছে না। একটা সময় তারা আমাদের সামনে চলে আসে। তারপরে সেই 3টা শয়তান চিৎকার করে বলতে শুরু করে, এই এই আমাদের এখানে নিয়ে এসেছিস কে রে? তোদের কি মরার ভয় নাই? তাদের কথার উত্তরে রুস্তম বলে, এই, তোরা আমার দিকে তাকিয়ে কথা বল। তোদের আমি এখানে নিয়ে এসেছি কিছু কথা জানার জন্য। রুস্তমের কথা শুনে শয়তান 3টা হাসতে হাসতে বলল, এই পুষ্কে, তুই আমাদের এখানে কি করতে নিয়ে এসেছিস? তুই কি করে ভাবলি তোর মতো একটা পুষ্কের সাথে আমরা কথা বলবো? তোরে তো আমরা এখনই পায়ের নিচে পিষে মেলে ফেলে দিতে পারি। এই, তোরা কে কোথায় আছিস? দেখে যা, এই পুষ্কে আমাদের এখানে বেঁধে নিয়ে এসেছে আমাদের সাথে কথা বলার জন্য। তারপরে আমি দেখি শয়তান 3টার কথা শুনে রুস্তম সারা শরীর থেকে বেগুনি রঙের আলোক রশ্মি বের করতে থাকলো। এটা দেখে আমি বুঝতে পারলাম রুস্তম শয়তান জিনেদের কথা শুনে রেগে যাচ্ছে। তারপরে রুস্তম শয়তান 3টার উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলে, তোরা কিন্তু অনেক বড় ভুল করছিস, পরে সামলাতে পারবি তো? সামনে আমার আব্বাজান আছে, তাই তোদের কিছু বলছি না, কিন্তু তোরা এমন কিছু করিস না, আমাকে রাখতে বাধ্য করিস না, তাহলে কিন্তু তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তারপরে আমি দেখি রুস্তমের মুখে এমন কথা শুনে শয়তান 3টা আবারও হাসতে হাসতে বলল, এই এই তোরা দেখেছিস সেই পুষ্কে আমাদের মারার হুমকি দেয়? আমরা তো ভয় পেয়ে গেলাম এই পুষ্কে আমাদের কি করবি? তার আগে আমরা তোকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। তারপরে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি শয়তানগুলো এই কথা বলার সাথে সাথে রুস্তম তার রূপটা পরিবর্তন করতে শুরু করে। আমি দেখি তার হাতের নখগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করে। তারপরে তার মাথার দিকে তাকিয়ে দেখি মাথাটা দেখতে অনেকটা কালো বাঘের মতো হয়ে গিয়েছে, আর তার শরীরের আকৃতি নিমিষেই অনেক বেড়ে গিয়েছে। সাথে আমি এটাও দেখি রুস্তমের গায়ে একটা কালো জামা চলে এসেছে। সেই জামাটা থেকে দেখি বেগুনি রঙের আলোক রশ্মি ঝলমল করে বের হচ্ছে। আমি আব্দুর রাজ্জাক নিজেও সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম রুস্তমের এমন রূপ দেখে। সত্যি বলতে আমি এর আগে কখনো এতটা ভয়ঙ্কর দৃশ্য দেখিনি। কিন্তু চুপ করে থাকার পরে রুস্তম শয়তান 3টাকে উদ্দেশ্য করে বলে, এই শয়তানের বাচ্চা, তোরা কি কি যেন বলেছিলি? এবার বল। তারপরে আমি দেখি শয়তান 3টা রুস্তমের এমন রূপ দেখে কাঁপতে শুরু করে। তারপরে কাঁপতে কাঁপতে বলে, এই এই তুই কে? আর তুই এই আদম সন্তানের কি হস? শয়তানগুলোর কথা শুনে রুস্তম বলে, আমি কে? দেখতো দেখতো এবার তোদের সাথে কথা বলার মতো বড় হয়েছে কিনা। আমি আমি রুস্তম, আজ তোদের ছাড় নেই। আমি ভেবেছিলাম
তোদেরকে বুঝিয়ে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব, কিন্তু আমি এখন তোদের এই দুনিয়ার থেকেই অনেক দূরে পাঠিয়ে দেব। ঠিক তখনই শয়তান তিনটা একটা চিৎকার করে, সাথে সাথে আমাদের পাশে থাকা কবরস্থানের ভেতর থেকে হাজার হাজার শয়তান জিন বেরিয়ে আসতে লাগলো। তারা আকাশ বাতাস কাঁপে চিৎকার করে আমাদের দিকে আসতে শুরু করে। একটা সময় তারা সবাই আমাদের চারপাশ থেকে ঘিরে দাঁড়ালো। এসব দেখে আমি অনেকটা ভয় পেতে লাগলাম, কারণ আমি এর আগে এসবের পাল্লায় কখনোই পড়িনি। হঠাৎ রুস্তম আমাকে বলল, আব্বাজান, আপনি একটু বসেন, এদের আমি একটু আপ্যায়ন করে নেই। সাথে সাথে রুস্তম তার শরীরটা আরো বিশাল করে নিল। তারপর দেখি আবারও তার শরীর থেকে বেগুনি রঙের আলোক রশ্মি ছড়াচ্ছে, আর তার সাথে অনেক সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে। কিছু সময়ের ভেতর তাদের ভেতর ভয়াবহ যুদ্ধ লেগে যায়। রুস্তম তার হাত দিয়ে 50 থেকে 60টা করে শয়তানকে ধরছে আর চাপ দিয়ে মেরে ফেলছে। এমন করে সব শয়তানগুলোকেই মেরে ফেলে। একটা সময় সেই তিনটা শয়তানের সামনে গিয়ে বলে, কিরে, তোরা তোরা এবার কোথায় যাবে? আশেপাশে তাকিয়ে দেখ, তোদের চামচাগুলো কোথায়? তারপরে সেই তিনটা শয়তান রুস্তমের পায়ে পড়ে কান্নাকাটি করতে করতে নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তারপরে আমি দেখি রুস্তম তাদের তিনটার মাথায় একসাথে ধরে এক টান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে ফেলেছে। তারপরে আমার আর কিছু মনে ছিল না। এমন দৃশ্য দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরতেই আমি দেখি আমি শুয়ে আছি একটা ঘরের ভেতরে, আর তখন আমার আশেপাশে অনেক মানুষজন ছিল। আমি তাদের কাছে জিজ্ঞেস করি আমি এখানে আসলাম কি করে। তখন সেই সিদ্ধান্তপুরের মানুষরা বলে, আপনার ছেলে আপনাকে এখানে এসে বা আমাদের বাড়িতে রেখে গিয়েছে। বলেছে আপনার নাকি শরীরটা তেমন ভালো না, এটা বলেই রেখে গিয়েছে। আর যাওয়ার আগে বলেছে সে ঠিক সময় আবার চলে আসবে। এই কথা বলার সাথে সাথে পাশ থেকে কেউ একজন বলে ওঠে, এই, তোমরা কেউ এখন এনাকে বিরক্ত করো না, যাও, যার যার নিজের কাজে যাও। লোকটার কথা শুনে সবাই ঘর থেকে বের হয়ে যায়। তারপর অদৃশ্য থেকে রুস্তম আমাকে বলে, আব্বাজান, আর কখনো কোনো সমস্যা হলে আমাকে একটা বার স্মরণ করবেন, আমি চলে আসবো। তারপরে আব্দুর রাজ্জাক কবিরাজ কিছু সময় চুপ করে থেকে আমাকে বলে, বুঝলে রাব্বানি, ওই দিনের পর থেকে আমি যে গ্রামেই যেতাম, সেই গ্রামে কোনো না কোনো মানুষের কোনো না কোনো বিপদ হলে আমি সমাধান করার চেষ্টা করতাম। এই বলে আব্দুর রাজ্জাক কবিরাজ সেদিন তার ঘটনাটা শেষ করেছিলেন। তো এই ছিল আজকের ঘটনা। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ইনশাআল্লাহ নতুন বছরে আমরা সবাই মিলে আমাদের প্রাণের ভূত আড্ডার জন্য অনেক কিছু করব। সবাই পাশে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো চলে যাচ্ছি, কথা হবে সামনের রবিবারে ইনশাআল্লাহ। আজম জিনের নতুন আরো একটা দুর্দান্ত ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। 2024 সালে যেমন পাশে ছিলাম, ইনশাআল্লাহ 2025 সালেও পাশে থাকবো। ইমরান ভাই, আমি জানি না এই ঘটনাটা কতটা গুছিয়ে লিখতে পেরেছি, আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন। আর আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হেই রাসেল ভাই, হোয়াট স্টোরি ভাই, হোয়াট স্টোরি। অনেক সুন্দর ছিল আজকের ঘটনাটা, সত্যি ভাই।
রুস্তম জিন কিন্তু ডে বাই ডে অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। মানে রুস্তম জিন এমন একটা লেজেন্ডারি ক্যারেক্টার হয়ে যাচ্ছে না, মানে এই ঘটনাগুলো পড়ার সময় আমি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার মধ্যে, অনেক বেশি আগ্রহী থাকি কখন এই ঘটনাগুলো পড়তে পারবো। ধন্যবাদ রাসেল রাজ ভাই এতটা সুন্দর করে গুছিয়ে এই ঘটনাটিকে আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাসেল রাজ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো ওয়ান্স এগেইন রাসেল রাজ ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঘটনাটি ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভূত আড্ডার সকল অ্যাডমিন এবং লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তৌফিক মাসুদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ঘটনা, যেটাকে একটু নাটকীয় ভঙ্গিতে লিখে পাঠানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। 1938 সাল। ঈশ্বরদীর সাথে রাজশাহীর যোগাযোগ পাকাপোক্ত করতে ইংরেজ সরকার রেল লাইনের কাজ দ্রুত করছিল। এই কাজের সমস্ত দায়িত্ব পেয়েছিল জনাথন হার্ট নামের এক গিটগিটে ইংরেজ বুড়ো। রেল লাইন তৈরির কাজ শুরু হবার কয়েকদিনের মাথায় একটা অঘটন ঘটে গেল। গুদাম ঘর থেকে একটা বেশ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেল। স্বভাবতই এই সমস্ত দায়ভার গিয়ে পড়ল দারোয়ান নিপিন মণ্ডলের ওপর। কিন্তু বেচারা নিপিন একেবারেই সাদাসিধে লোক, তবে পাহারা দেওয়ার সময় তার ঘুমানোর বদ অভ্যাস আছে, তাই সে এই অভিযোগ জোর গলায় অস্বীকার করতে পারল না। 21শে জানুয়ারি 1938, বাইরে প্রচন্ড শীত পড়েছে। রেল লাইনের লোহা আর ইস্পাত এই ঠান্ডাকে যেন আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। নিপিন মণ্ডল ঘুম ঘুম চোখে চেয়ে চেয়ে বাইরে দেখছে, কিন্তু কুয়াশার কারণে কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছে না। তার মনে হচ্ছে চাদরটাকে আরেকটু জড়িয়ে চেয়ারে গা লাগিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু বুড়ো ইংরেজের ভয়ে তাও সম্ভব না। ভিটেমাটি নেই, এখান থেকে চাকরি চলে গেলে কি করে খাবে সে? মিশে অপবাদে এমনিতেই তার চাকরির অবস্থা টলটলে। এভাবে নানা কথা ভাবতে ভাবতে চিন্তায় নিপিনের চোখ থেকে ঘুম ছুটে গেল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নিপিনের অলস চোখ দুটি ঘুমিয়ে পড়তে প্রস্তুত, ঠিক সেই সময় খুব কাছে থেকে শব্দ পেল নিপিন। ঘুম কাতরের চোখ দুটি চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। হ্যারিকেনের আলোয় বাইরে যা আবছা দেখা যাচ্ছে তাতে সবকিছুই নিপিনের কাছে ভুতুড়ে মনে হচ্ছে, কিন্তু সে তো জীবন্ত কিছুর পায়ের আওয়াজ পেয়েছে। বাতাস নেই, কোনো কিছু নড়বারও সুযোগ নেই। নিপিন শব্দের উৎসের দিকে চেয়ে থাকলো, আর ঠিক বিপরীত দিক থেকে সে আবারও তখন আওয়াজটা পেল। এবার সে নড়ে চড়ে বসলো, পিছনে ফিরে চাইলো, দেখলো কালো মতো কিছু একটা সরে গেল, কিন্তু তা কি ছিল ঠিক বুঝলো না। বেশ কিছুক্ষণ সে সেই দিকে চেয়ে থাকলো। এক সময় সে আন্দাজ করতে পারলো আসলে তার সামনে কোনো কিছুর অস্তিত্ব নেই, কারণ তার কানের পাশে সে ঠান্ডা কোনো কিছুর অস্তিত্ব অনুভব করছে। ঝট করে ঘুরলো, ঘুরেই দেখে কালো পোশাক পরা কোনো কিছু তার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই হ্যারিকেনটি ধপ করে নিভে গেল। নিপিন শুধু দেখতে পেল তার চোখের সামনে কেউ তার 5 আঙ্গুল মেলে ধরে আছে। সে চিৎকার করতে গিয়েও করতে পারছে না। 22শে জানুয়ারি 1938, গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে চুরির মামলায় সকলে ব্যস্ত ছিল। আজ সেখানে নিপিন নিপিন করে সবাই ব্যস্ত। ওর পরিবারের লোকেরা কেউ ওর কোনো লাশেরও গন্ধ পাচ্ছে না। স্টেশন মাস্টার রুস্তম ব্যাপারী রাত 12টা বাজে নিপুণকে দেখেছে চেয়ারের ওপর বসে থাকতে, তারপরে আর কেউ দেখেনি তাকে। সারাদিন অপেক্ষার পর বুড়ো জোনাথন হার্ট এলো। এসেই রুস্তমের দিকে আর চোখে বারবার চাইতে লাগলো, কিন্তু লাশ না পাওয়া যাওয়ায় কাউকেই গুদামের দায় দোষারোপ করতে পারছে না। নিপিন আদৌ মরেছে কিনা তাও কেউ জানে না। জোনাথন হার্টের ভাব ভঙ্গিতে রুস্তম বুঝে গেছে কোনো মতে যদি নিপিনের লাশ পাওয়া যায়
তাহলে খুনের দায়ে এই ইংরেজ তাকে ফাঁসিতে দেবে। তাই যেভাবেই হোক নিপিনকে খুঁজে বের করতে হবে। এদিকে রাত 12টার আগে বুড়ো ইংরেজ গুদাম ঘর ও এর আশপাশের পাহারা বসিয়ে দিল। 25শে জানুয়ারি 1938। 3 দিনের মাথায় নিপিনের গল্প বলা সকলে বন্ধ করে দিয়েছে, কারণ এবার কাহিনী মোড় নিয়েছে অন্যদিকে। গত 2 দিন থেকেই রাতের বেলায় গ্রামের অনেকেই দেখেছে কেউ নাকি হ্যারিকেন হাতে করে ঠিক নিপিনের মতো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নিপিনদের সমাজ থেকে বলা হচ্ছে এটা নিপিনের অতৃপ্ত আত্মা। অন্যরা তা শুনে দিনের বেলায় মুচকি হেসে রাতে খুব তাড়াতাড়ি দরজা বন্ধ করে। এইদিকে রুস্তমের কথায় কারো কান দেবার সময় নেই। আজই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ এসেছিল। তারা তাকেই সন্দেহ করেছে। সেই জন্য যেভাবেই হোক নিপিনকে জীবিত কিংবা মৃত পেতেই হবে। জীবিত পেলে বুড়োকে 1 হাত দেওয়া যাবে, আর মৃত পেলে লাশ গুম করতে হবে। রাত 2টা। বাইরে কেউ ফুপিয়ে কাঁদছে। ভুতুড়ে মেয়ে কান্না নয় তো সেটা। রুস্তমের সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে যায়। সে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ কাঁদছে, কিন্তু কে কাঁদছে তা বের হয়ে দেখার সাহস হচ্ছে না। ভয় কাটাতেই রুস্তম হ্যারিকেনের আলো বাড়াতে টেবিলের উপর হাত দিল। অসাবধানতাবশত টেবিলের উপর তালার চাবির উপরে হাত পড়ল। সেটি রাতের নিস্তব্ধকে কাটিয়ে ঝনঝন আওয়াজ করে মাটিতে আছড়ে পড়ল। সাথে সাথেই বাইরে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। কারো ধূপ করে মাটিতে পড়ে যাওয়ার আওয়াজ আসলো। রুস্তম কি করবে ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ সময় নিয়ে সে সিদ্ধান্ত নিল বাইরে বের হবে। হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে সে বাইরে বের হয়ে এলো। বাইরে এসে শুধু কুয়াশা দেখতে পেল, কেউ নেই। ভয় পেল এই ভেবে এতক্ষণ কে কাঁদছিল। নিপিনের আত্মা কি? কিছুক্ষণ পরেই রুস্তম কারো হেঁটে যাবার আওয়াজ পেল। স্বভাবতই হ্যারিকেনটা সে আওয়াজের দিকে ধরল। আবছা আলোয় চাদর পরিহিত অবস্থায় সে কাউকে দেখতে পেল। মনে পড়ে গেল গ্রামবাসীর কথা। আবার ভাবলো সে কেন তার ক্ষতি করছে না। এই সাহস নেই চাদর পরা লণ্ঠন ধারের পিছু নিল। বাইরে ফাঁকা জায়গায় এসে সেটিকে দেখে তার নিপিনের মতোই মনে হলো, কারণ চাদর আর হ্যারিকেন দুটিতেই তার নিপিনের মনে হলো। 5 বছর ধরে একসাথে আছে তারা। রুস্তম সাহস করে ডাকলো, এই নিপিন। কিন্তু সেটা পিছনে ফিরে তাকালো না, আগের গতিতেই সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে রুস্তম এই লণ্ঠনধারীর পেছনে আসতে আসতে গোরস্থান পর্যন্ত চলে এসেছে, কিন্তু সেটা আর থামছে না। এবার রুস্তম পুরো ভয় পেয়ে গেল। ওটার সাথে গোরস্থানের ভেতরে ঢুকবার সাহস পেল না। ঠায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কি করবে সেটাই ভাবলো। তারপর স্টেশনে ফিরে আসতে লাগলো। স্টেশনের খুব কাছাকাছি আসার পর রুস্তম বুঝতে পারলো কেউ তার পিছু নিয়েছে। তাই সে একটি রেলগাড়ির বগির আড়াল হলো। আরো কাছাকাছি কারো আওয়াজ পাওয়াতে সে ভয় পেয়ে বগির ভেতরে ঢুকে গেল। ভেতরে আসতেই দম বন্ধ হবার জোগাড়। সে হ্যারিকেনের আলো উঁচিয়ে চারদিকে দেখতেই নিপিনের চাদরটি দেখতে পেল। সামনে এক কদম আগাতেই পিচ্ছিল কোনো কিছুর উপর পা পড়তেই ধরাম করে নরম কোনো কিছুর উপর পড়ে গেল। তার শরীরের নিচে নরম কি আছে তা দেখতে যেই দেখলো তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সাদা চেহারার প্রায় রক্তিম লাল দুটি চোখ যেন ঠিকরে বেরোচ্ছে, আর সেটির হাত তার ঘাড়ের ওপর। 26শে জানুয়ারি 1938। রাত পার হয়ে গেল। রুস্তম অচেতন ভাবেই পরিত্যক্ত ট্রেনের বগিতে পড়ে রইল। যখন চেতন ফিরে পেল নিজেকে একটি মরা লাশের ওপর আবিষ্কার করলো। মাথার উপরে এমন আঘাতের পর বেঁচে আছে তাতেই সে আশ্চর্য। তার উপর প্রায় পচে যাওয়া জোনাথন হার্টের সহকারী রবার্ট উইলিয়ামের মরা লাশ কোথা থেকে এলো তার কোনো হাদিস পেল না। এই ঘরটাই বা কেন এত সাজানো গোছানো? মনে হয় কেউ এর মধ্যে নিয়মিত বসবাস করত। একে তো নিপিনকে হত্যার দায়ে তাকে সন্দেহ করেছে বুড়ো, তার উপরে এমন মরা লাশের পাশে তাকে কেউ দেখলে নিশ্চিত ফাঁসির দড়িতে ঝুলাবে তাকে। তাই সে খুব সতর্কতার সাথে বগি থেকে নেমে এলো। বাইরে কে বা কারা পুলিশের সাথে কথা বলছে। রুস্তম বের হয়ে আসতেই 4-5 জন পুলিশ তার সামনে এসে দাঁড়ালো। তার মানে এগুলো সাজানো নাটক। রাতে তাকে
ফাঁসাবার জন্যই ধাওয়া করা হয়েছিল, যাতে কোনো মতে তাকে এখানে ঢুকিয়ে পুলিশের কাছে চাক্ষুষ প্রমাণ করা যায়। বুড়ো ইংরেজ সাথেই ছিল, তাকে দেখা মাত্রই খেকিয়ে উঠল, দিস ইজ দ্য বাস্টার্ড কিলার, অ্যারেস্ট হিম। যথারীতি ধরা খেল রুস্তম। 27 জানুয়ারি 1938। গতকালকে পুলিশি রিমান্ডের পর রুস্তম গত পরশু রাতে কি করেছিল সব পুলিশকে বলল। তাতেই আজ রুস্তম হিরো বনে গেল, আর শয়তান ইংরেজ বুড়ো হলো খুনের আসামি। কারণ রুস্তমের বর্ণনা মতে পুলিশ সেই স্থানে আসলো ঠিক যেখান থেকে সেদিন মাঝরাতে কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল রুস্তম। পুলিশ সেখানকার মাটি আগলা করলো। মাটি খুঁড়ে এক হাত যাবার পরে দেখা গেল মাটির তলায় জোনাথন হার্টের মাঝবয়সী স্ত্রীর লাশ। ঘটনার আরো বেশি তদন্ত করতে বুড়োর বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলো। তাতে সে বলল সে বেশ কয়েকদিন ধরেই তাদের দুইজনের বনিবনা হচ্ছিল না সে লক্ষ্য করেছিল। ইংরেজি না বোঝায় আসলে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তা সে বলতে পারেনি। রবার্টের কথা জিজ্ঞেস করাতে মেয়েটি বলল, বাড়িতে সাহেব না থাকলে প্রায় জোনাথন হার্টের স্ত্রী রবার্টের সাথে বাইরে বের হয়ে যেত। পুলিশ এবার রবার্টের মূল হত্যাকারীকে তা বুঝতে পারল। পরিত্যক্ত ট্রেন বগির ভেতরে বিভিন্ন আলামত এটাই প্রমাণিত হলো যে রবার্টের সাথে ইংরেজ বুড়োর স্ত্রীর পরিণয় চলছিল। এটা স্বামী হিসেবে জোনাথন মানতে পারেনি, তাই প্রথমে স্ত্রীকে বাধা দিয়ে এর কোনো সুফল না পাওয়ায় তাকে হত্যা করে রুস্তমের ঘরের কোনায় তাকে পুঁতে রেখেছিল। কারণ ঘরের পেছনে খুব কম মানুষেরই যাওয়া আসা ছিল। নিপিনের ব্যাপারেও পুলিশ জানতে পারলো যে রবার্টকে হত্যা ও স্ত্রীকে কবর দেওয়ার কাজে নিপিনের সাহায্য নিয়েছিল বুড়ো। তাকে লাশ পাহারার কাজেও লাগিয়েছিল। আর সেদিন রুস্তম যে কান্নার আওয়াজ পেয়েছিল তা জনাথনের বুড়ো বয়সী স্ত্রী হত্যা করে একা হয়ে যাওয়ায় সে তার কবরের পাশে বসে বিলাপ করছিল। খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় নিপিনকেও সে মেরে ফেলে যাতে এর কোনো প্রমাণ না থাকে। কিন্তু নিপিনের লাশ রবার্টের সাথেই ছিল, সেটা পাওয়া গেল না। পাওয়া গেল শুধু হ্যারিকেন ও চাদর। রাত 2টা, বেকসুর খালাস পেয়েছে রুস্তম, কিন্তু চিন্তা হচ্ছে নিপিনের লাশটি নিয়ে। জোনাথনের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসার প্রশ্নই আসে না, কারণ তার বাড়ি স্টেশনের পেছনেই। তাহলে নিপিনের মতো করে চাদর আর হ্যারিকেনের সাথে কে হেঁটে গিয়েছিল সেদিন? গ্রামে কেউ কেউ তা দেখেও ছিল। নানা কথায় চিন্তা করতে করতে রুস্তম ঘরের মেঝেতে হাত দিল। তারপর কেমন যেন সব চিন্তা দূর হয়ে গেল এই ভেবে মেঝের তলায় যে ট্রান্সমিটারটা চুরি করে পুঁতে রাখা হয়েছে তার ভাগ সে একাই নিচ্ছে। রুস্তমের চিন্তায় ছেদ পড়ল। বাইরে কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। এত রাতে বাইরে আবার কে? সে ঠিক ভেবে পেল না এত রাতে কে আসবে। পাহারাদারদের অনুপস্থিতিতে চুরি করার পায়তারা করছে না তো কেউ। রুস্তম উৎসাহ নিয়ে বাইরে বেরিয়ে গুদাম ঘরের দিকে হাঁটা দিল। কিছু দূর যাবার পর থমকে দাঁড়ালো। কে যেন নিপিনের চেয়ারটাতে বসে আছে। পাশেই হারিকেনের আলো নিভু নিভু হয়ে জ্বলছে। জনাথন তো পুলিশকে বলেছিল নিপিনকে সে মেরে ফেলেছে, তবে এটা কে? রুস্তম ঠিক ভেবে পেল না। এই শীতের রাতেও সে ঘামতে লাগলো। কোনো কথারও জবাব দিচ্ছে না সেই ছায়ামূর্তি। রুস্তম নিজেও তার ঘর থেকে 100 ফুট দূরে দাঁড়িয়ে। এখন তার মনে হচ্ছে দৌড় দিয়ে তার ঘরে চলে যাওয়া যায়, কিন্তু তার পা চলছে না, যেন পাথর হয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকমে শরীরটাকে অচল পায়ের সাহায্যে এগিয়ে নিয়ে যেতে লাগলাম। কিছু দূর যেয়ে একবার পিছনে ফিরে চাইলাম, তারপর যা দেখলাম তাতে রুস্তমের পুরোপুরি শরীরটাই পাথর হয়ে গেল। এখন যে শুধু ফাঁকা চেয়ারটাই পড়ে আছে। হ্যারিকেন শুদ্ধ সেই ছায়ামূর্তি গায়েব। রুস্তমের শরীর ব্যস্ত না হয়ে পড়লেও চোখ দুটি ঠিকই সেই ছায়ামূর্তিকে খুঁজতে লাগলো, কিন্তু সেটি কোথাও নেই। রুস্তম গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে থাকলো। তার হ্যারিকেনটাও নিভে গেছে তেলের অভাবে। আর কয়েক সেকেন্ড আগে থেকেই সে তার পেছনে কারো উপস্থিতি টের পাচ্ছে। ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে, সেটিও ঠিক তার ঘাড়ের উপর পড়ছে। তো ইমরান ভাই, এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি সবার অনেক ভালো লাগবে।
আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে কিছুটা নাটকীয় ভঙ্গিতে লিখে পাঠানোর চেষ্টা করেছি। ভালো লাগলে ইমরান ভাই আপনার মতো করে আপনি পড়া শোনাবেন অনুরোধ রইল। সবশেষে বলতে চাই ভূতারটা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। সেই সাথে বলতে চাই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।